আপনার ধান গাছ কি কাঁচথোড় প্রক্রিয়া শুরু করেছে, এই সময় যদি সামান্য ভুল করেন তাহলে ধানের ফলন অর্ধেক কমে যেতে পারে। আপনি যদি ঠিকভাবে পরিচর্যা করেন তাহলে শীষ হবে বড় এবং দানা হবে ভরাট। আজকের ভিডিওতে জানাবো ধানের থোড় অবস্থায় কি কি সার দেবেন এবং কি স্প্রে করবেন, আর কোন ভুলগুলো একদম করবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এই ভুলগুলো একবারে করবেন না। তাই কৃষক বন্ধুদেরকে বলবো, দেখুন কাঁচথোড় প্রক্রিয়া প্রায় শুরু হয়ে গেছে। তাই এই সময় আপনারা কোন কোন কীটনাশক বা কোন কোন খাবার গাছে দেবেন, যাতে আমাদের শীষটা লম্বা হয় এবং ফলন কিন্তু খুব দুর্দান্ত হয়। হ্যাঁ, এবং এগ্রো বন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সমস্ত কৃষক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। যে সমস্ত কৃষক বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত কৃষক বন্ধু চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আজকে যে মূল যে ভিডিওটা নিয়ে আজকে আপনাদের কাছে এলাম, সেটি হচ্ছে মূল এই যে কাঁচথোড় অবস্থায় প্রক্রিয়া কিন্তু অলরেডি চলছে। এই কাঁচথোড় প্রক্রিয়া অবস্থায় আমরা কোন কোন মেডিসিন বা কোন কোন কীটনাশক বা কোন কোন খাদ্য খাবার আমরা গাছকে দেব এবং কোন কোনগুলো দেব না, যাতে করে গাছের গাছ সেটা নিতে পারবে না, বা কোন কোন প্রয়োগ করলে খাদ্য খাবার যেটা গাছের ক্ষতি হবে, সেই বিষয়ে আজকে জানাবো। তাই কৃষক বন্ধুদেরকে বলবো, আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কারণ এই সময় যে কাঁচথোড় অবস্থা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভাইটাল। তাই যদি ফলন আপনার ভালো করতেই হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। কারণ এইটাই হচ্ছে শেষ আপনাদের পরীক্ষা। অর্থাৎ এই পরীক্ষা যদি আপনি ঠিকঠাক রেজাল্ট করতে পারেন, বা এই যে সমস্ত জিনিসগুলো বলবো আপনারা এড়িয়ে চলতে পারেন, তাহলে আপনারা অবশ্যই ভালো ফলন করতে পারেন। এবং কি কি দিতে বলবো সেগুলো যদি আপনারা ব্যবহার করেন, অবশ্যই আপনারা ফলন ভালো পাবেন। শীষ হবে লম্বা এবং দানা হবে ভরাট, ধান হবে পুষ্ট। তাই ভিডিওটা চলুন আগে নিয়ে যাবে। তাহলে কৃষক বন্ধু, আপনারা সবাই ধান গাছে অলরেডি চাপান সার ব্যবহার করেছেন এবং তার সাথে সাথে তারপরে যে কীটনাশক দ্বিতীয় স্প্রেটা, সেটাও অলরেডি স্প্রে করে দিয়েছেন। তাহলে এবারে থোড়মুখী অবস্থায়, অর্থাৎ আর দিনা কাতেকের মধ্যেই এই ধান গাছের থোড় বেরিয়ে আসবে, অর্থাৎ ধান ফুলবে। কৃষক বন্ধু, আমরা এই যে ধান গাছের যে এই যে জীবন চক্র, আমরা এই ধান গাছের জীবন চক্রকে তিনটি ভাগে ভাগ করবো। এক হলো বৃদ্ধির যে পর্ব, গাছ যখন বৃদ্ধি হয় সেটা হলো গাছের বৃদ্ধির পর্ব আমরা। তারপর হলে প্রজনন পর্ব, এবং তারপর হচ্ছে কাটা একটা পর্ব। ঠিক আছে, এই তিনটি ভাগে আমরা ভাগ করব। দেখুন, আমাদের অলরেডি গাছ অনেকটা বৃদ্ধি হয়ে গেছে, আর আমরা বৃদ্ধি নিয়ে চিন্তা ভাবনা করব না। কারণ বেশি বৃদ্ধি করে ঝড় বাতাস রয়েছে, সামনে বৈশাখ মাস, এতে আমাদের গাছ অনেকটা, যদি গাছকে বেশি বাড়ায় তাতে আমাদের নিজের ক্ষতি, তাহলে বৃদ্ধি আর করবো না। এখন আমাদেরকে দেখতে হবে যে প্রজনন স্টেজে আমাদেরকে কি কি পারবো। ঠিক আছে, তাহলে এই সময় আমরা যে অনেকে দেখছি গাছ লাল হয়ে গেছে, সেই সময় চাষি বন্ধুরা ভুল করেন কি, আপনারা ইউরিয়া সার ব্যবহার করেন। দেখুন, আপনারা অলরেডি 2-3 বার ইউরিয়া সার ব্যবহার করেছেন। এই যে যখন কাঁচথোড় অবস্থায়, এই সময় আপনারা মোটেও ইউরিয়া সারটা ব্যবহার করবেন না। ইউরিয়ার কাজ কি, অর্থাৎ গাছকে শুধু বৃদ্ধি করা, গাছকে সবুজ রাখা, আর হচ্ছে গাছকে বৃদ্ধি করা হচ্ছে ইউরিয়ার কাজ। যদি এই সময় এই যে কাঁচথোড় অবস্থায় যদি গাছ বেশি বেড়ে যায়, এবং সেখানে গাছের টেম্পার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং ইউরিয়া দিলে বেশি গাছে রোগ এবং পোকা দুটোই কিন্তু বেশি অ্যাটাক করবে। তাই এই যে কাঁচথোড় অবস্থায় কিন্তু আমরা ইউরিয়া সার ব্যবহার করব না। এই সাবধান, 1 নম্বর সাবধান আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই কাঁচথোড় অবস্থায় আমরা ইউরিয়া সার ব্যবহার করব না। এর পরিবর্তে আমরা কি সার ব্যবহার করব না, পটাশ সার। পটাশ অর্থাৎ যে পটাশ আমরা যেটা পাই, ক্যালসিয়াম রয়েছে 60% MOP, যেটা লাল পটাশ আমরা বলি, সেই লাল পটাশ ব্যবহার করব এই কাঁচথোড় অবস্থায়। দ্বিতীয় যে ভুল কাজটা করি সেটা হলো কি, আমরা এই যে দ্বিতীয় স্প্রে বা এই যে কাঁচথোড় অবস্থায় যে আমরা স্প্রে করব, এতে কোনো রকম আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করি না। দেখুন, এই সময় গাছকে সবসময় নিরোগ রাখতে হবে, অর্থাৎ
এই গাছের কোনো রকম রোগ না থাকে। তাই আমাদেরকে অবশ্যই একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইড ব্যবহার করলে গাছটি নিরোগ থাকবে, গাছের যে ফলন হবে সেটা হলো পুষ্ট হবে। তাই আমাদেরকে অবশ্যই একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। তবে ফাঙ্গিসাইড বলতে আমরা অনেক চাষি উল্টাপাল্টা ফাঙ্গিসাইড ব্যবহার করে। অর্থাৎ যেটার কোনো প্রয়োজন নেই সেই রকম ফাঙ্গিসাইড ব্যবহার করে। অর্থাৎ এই যে এখন খরার সিজন, খরার সময়, এই সময় কিন্তু খোলা পচা কোনো রকম লাগার সম্ভাবনা নেই। অনেক চাষি কি করে, আমরা ফাঙ্গিসাইডের মধ্যে আমরা হেক্সাকোনাজল অর্থাৎ যেটা খোলা পচার কাজ করে সেই হেক্সাকোনাজল গ্রুপের আমরা কীটনাশকটি ব্যবহার করি। আমরা এখানে এই হেক্সাকোনাজল গ্রুপের কীটনাশক মানে ফাঙ্গিসাইড ব্যবহার করব না। তাহলে এখানে একটু ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করব। অর্থাৎ অ্যামিস্টার টপ রয়েছে বা নেটিভো রয়েছে বা অ্যামিস্টার টপের যে গ্রুপের যে কোনো একটি আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন এই থোড়মুখে অবস্থায়। কারণ দেখুন আর দিনাকতকের মধ্যেই এখান থেকে ধান কিন্তু ফুলতে শুরু করবে, পেট মোটা হবে, তারপর আস্তে আস্তে ধান ফুলবে। তাই আপনাদেরকে অবশ্যই বলবো যে এই থোড়মুখী অবস্থায় আপনারা ফাঙ্গিসাইড একটি ভালো মানের ব্যবহার করবেন। এই সময় আরেকটি ৩য় নম্বর যে ভুল, যে কৃষক বন্ধুরা এই যে ধান থোড়মুখী অবস্থায় গলা ভর্তি জল দিয়ে দেয় জমিনে। অর্থাৎ তার যতটা জলের প্রয়োজন তার বেশি আপনারা জল ব্যবহার করি। এই সময় সবেমাত্র গোড়ায় গোড়ায় জল বা 2 থেকে 3 ইঞ্চি, অর্থাৎ ধান গাছ থেকে 2 থেকে 3 ইঞ্চি আমরা জল জমিতে রাখবো। এতে কি হয়, সূর্য আলো পড়বে, গাছ সেটা গ্রহণ করবে। এতে সব থেকে ভালো, আমরা কিন্তু ভর্তি জল রাখবো না জমিতে। ৪র্থ নম্বর যে ভুলটি আমরা করি, যে আমরা যখনই এই সময় যদি কোনো রকম দাগ দেখতে পাই, এই দেখছেন এখানে পাতায় একটি দাগ দেখতে পাচ্ছি, এই যে পাতাটাই আমি পাতাটা দেখাচ্ছি, এই পাতাটায় সামান্য দাগ চলে এসছে। ঠিক আছে, এই দাগগুলি যখনই আমরা দেখতে পাবো বা কোনো রকম যদি কীটনাশক আমরা যদি পোকা দেখতে পাই, সেই পোকা তখন সঙ্গে সঙ্গে ওষুধ আমরা ব্যবহার করি। এই পাতায় একটি দাগ চলে আসছে, এই দেখছেন দাগটা, এই হালকা একটা স্পট পড়েছে। এই দাগটাকে আমাদেরকে মানে না আস্তে আস্তে দেওয়া চলবে না। অর্থাৎ যখনই আমরা দেখতে পাবো রোগ লেগে গেছে বা পোকা অলরেডি জমির অ্যাটাক করে গেছে, তৎক্ষণাৎ আমাদেরকে কোনো সময় নষ্ট না করে তৎক্ষণাৎ হয় ফাঙ্গিসাইড, নাহলে আমাদের কীটনাশক এই সময় স্প্রে করতে হবে। অর্থাৎ এখন দেরি করলে হবে না, কারণ থোড়মুখী অবস্থায় যদি কোনো রকম সমস্যা হয়, একটু ভুলের জন্য আপনার ফলন কিন্তু সব শেষ। তাই দেখা মাত্রই রোগ বা পোকা দেখা মাত্রই আপনাদের সঙ্গে সঙ্গে কীটনাশক ব্যবহার করতে হবে। ৫ম নম্বর যে সমাধানের কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কৃষক বন্ধু, আমরা জানি এবং আমি জানি যে আপনারা প্রত্যেকের কাজে সবসময় ব্যস্ত থাকেন। ঠিক আছে, তা সত্ত্বেও আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, প্রত্যেক সপ্তাহে অন্তত একটি বার করে আপনাদেরকে জমি ভিজিট করতে হবে। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একটা দিন আপনাকে সবসময় আপনাদের জমিতে আসতে হবে। জমিতে দেখতে হবে আপনার গাছের কন্ডিশন কি রয়েছে, আপনাদের গাছের মুড কি রয়েছে, সেই মুডের উপর নির্ভর করে আপনার কিন্তু ফলন হবে। তাই প্রত্যেক কৃষক বন্ধু বা চাষি বন্ধুকে একটাই অনুরোধ করব, আপনারা প্রত্যেক সপ্তাহে একটা বার অন্তত আপনারা জমি ভিজিট করুন, গাছের কন্ডিশন দেখুন। তারপর আপনারা যদি কোনো রকম রোগ লেগে যায়, এতে কি হবে বলতো, প্রত্যেক সপ্তাহে যদি আপনি জমিটা ভিজিট করতে আসেন, তাহলে আপনার বুঝতে পারবেন যে কি রোগ লেগেছে না লেগেছে। তৎক্ষণাৎ আপনি তার যে ঔষধ রয়েছে বা তার যে কীটনাশক রয়েছে সেটি আপনি দিতে পারবেন। কৃষক বন্ধু, আমি অলরেডি আগেই বলেছি যে আমাদের ধান গাছের আমরা 3টি স্টেজে আমরা ধান গাছকে ভাগ করি। এই যে সময়টা চলছে, অর্থাৎ যে কাঁচথোড় অবস্থায়, এটা হলো 2য় নম্বর স্টেজ, অর্থাৎ রিপ্রোডাক্টিভ স্টেজে রয়েছে। তাই এই সময় যে ভুলগুলো আমরা করি সেগুলো আমি আপনাদেরকে জানিয়েছি। এবং তারপরে যে আমরা যেগুলো ব্যবহার করি, অর্থাৎ ইউরিয়া ব্যবহার করি, কিন্তু আমরা এই রিপ্রোডাক্টিভ স্টেজে এসে আমরা কিন্তু ইউরিয়া সার ব্যবহার করব না। এতে এই সময় কিন্তু আমরা পটাশ সার ব্যবহার করব। ঠিক আছে, পটাশ বলতে অর্থাৎ পটাশ যেগুলো রয়েছে, যে লাল কালার যে পটাশ, সেই পটাশ ব্যবহার করব। ওর সাথে আমরা স্প্রের মাধ্যমে কিছু মাইক্রো নিউট্রিশন, অর্থাৎ গাছের এই সময় প্রচুর মাইক্রো নিউট্রিশন দরকার হয়। কারণ এই দিনাকতকের মধ্যেই অলরেডি ধান ফুলবে। অর্থাৎ এই ফোলার সময় ধান ধান যখন এই ফুলবে, তখন তাদের কিছু মাইক্রো নিউট্রিশন দরকার হয়। অর্থাৎ আপনি অনুভব করুন, যেমন মায়ের
গর্ভে যখন বাচ্চা থাকে সেখানে যেমন আমরা মাকে যেমন আমরা ভালো মন্দ কিছু মাইক্রোনিউট্রিশন, কিছু ভিটামিন, কিছু ভালো ভালো খাবার দিয়ে থাকি, হ্যাঁ, যাতে আমাদের বাচ্চা ঠিকঠাক থাকে। সেই রকম ঠিক এই গাছের এখন সেরকম অবস্থা, অর্থাৎ এরা আর দিনাগতের মধ্যে ধানটি ফুলবে। ঠিক আছে? তাহলে সেই সময় আমরা যেভাবে মাকে যত্ন নেই, ঠিক আছে? সেইভাবে কিন্তু এই গাছটিকে আমাদেরকে যত্ন নিতে হবে। তাতে কিন্তু গাছও ভালো থাকবে যদি আমরা ঠিকঠাক যত্ন নিতে পারি, হ্যাঁ? তাহলে আমাদের গাছও ভালো থাকবে এবং তার সাথে, সাথে আমাদের যে বাচ্চা হবে, অর্থাৎ এই গাছের যে বাচ্চা, অর্থাৎ যে ধান যেটি বেরাবে সেটা চিটা হবে না, ধানের ওয়েট হবে, ধানের পুষ্টি হবে, শীষটা হবে লম্বা। তার সাথে জিঙ্ক আর বোরন। দেখুন আমি যে কথা বলতেছি আশা করি যে সেরকম কিছু চাষি, অর্থাৎ ১০০% মধ্যে ১০% চাষি আপনারা এই ধান গাছের দশায় জিঙ্ক বোরন হয়তো ১০% লোক আপনারা ব্যবহার করেন। কিন্তু আজকের এই ভিডিও যদি কোনো কৃষক বন্ধু দেখেন তাহলে অবশ্যই বুঝবো যে আপনারা এই জিঙ্ক সারটি প্রত্যেকটা চাষিকে আপনারা বলবেন যে এই এই সময় বোরন এবং জিঙ্ক যাতে দেয়া হয়। আপনারা অবশ্যই কৃষক বন্ধুদেরকে মানে আপনার শেয়ার করবেন এই কথাটা। কারণ এই যে জিঙ্ক বোরন এই সময় একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইক্রো নিউট্রিশন এই সময়। হ্যাঁ? তাহলে কি হলো? তাহলে কি দেয়া হবে? এই সময় যে পটাশ দেয়া হবে এবং তার সাথে, সাথে জিঙ্ক এবং বোরন আমরা এই অবস্থায়, এই কাঁচথোর অবস্থায় আমরা ব্যবহার করব। অর্থাৎ গাছের খাদ্য হিসাবে। তাহলে আচ্ছা, এরপর আমরা জেনে নেব যে পটাশের কাজ কি? আমরা কম বেশি পটাশের কাজ সমস্ত চাষী বন্ধু এবং কৃষক বন্ধু আমরা সবাই জানি। তার সত্ত্বেও আমি ২-১ টা পয়েন্ট বলে যাচ্ছি যে আমরা পটাশটা কেন ব্যবহার করব? আমরা তো অনেক সার রয়েছে। এই সময় যে পটাশটার আমাদের কি কাজ? এই কাঁচথোড় অবস্থায় সেটা আগে আপনাদের গাছকে শক্ত এবং মজবুত করা পটাশের কাজ। দ্বিতীয়ত গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তৃতীয়ত হলো গাছের যে দানা সে দানাটা পরিপক্ক করা, অর্থাৎ পরিপুষ্ট করা। এটা হচ্ছে পটাশের ভালো। এবং ধান গাছের যে শীষ হবে সেই শীষটা যে বড় বড় রাখবে সেইটি হচ্ছে এই পটাশ আমাদের দিয়ে থাকে। যে যদি আমরা পটাশ ব্যবহার করি এই সময় তাহলে আমাদের শীষটা কিন্তু বড় হবে। ঠিক আছে? এই হচ্ছে। এরপর আমরা জানবো যে বোরনের কি কাজ রয়েছে, অর্থাৎ আমরা তো বোরন দেবো মাইক্রোনিউট্রিশনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বোরন আর জিঙ্ক এই ধান গাছের জন্য। তাই আমরা বোরনের কি কাজ জানবো। ধান গাছের ফুল এবং দানা গঠনের সাহায্য করে, অর্থাৎ ধান গাছে এইটা আমরা প্রয়োগ করার পর কিন্তু ধান অলরেডি ফুলবে। সেই সময় যে ধান গাছের ফুল এবং দানা গঠন করবে, এ দানা গঠনের প্রক্রিয়ার ক্ষেত্রে বোরনের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, দ্বিতীয় যে ধান গাছের যে ফোলার সময় যে পরাগরায়ন হয় সেই পরাগরায়ন প্রক্রিয়া সম্পন্ন করবে ওই হচ্ছে বোরন। তাই এই সময় আপনারা অবশ্যই, হ্যাঁ, বোরন ব্যবহার করবেন, স্প্রের মাধ্যমে বোরনটা ব্যবহার করবেন। ঠিক আছে? আরেকটি বোরনের কাজ আপনারা লক্ষ্য করবেন যে শীষের যে ধানগুলো থাকে, সেই যে ধানের যে গ্যাপ, হ্যাঁ? সেই যে শীষের যে ধানের যে গ্যাপ, সেই গ্যাপটাকে কিন্তু অনেক কমায়। অর্থাৎ যদি আমরা বোরনের ঘাটতি হয় তাহলে সেই গ্যাপটা কিন্তু বড় হবে। আর যদি আমরা বোরন দিয়ে থাকি এই এই দ এই দশায় যদি আমরা বোরন ব্যবহার করি, ওই যে ধানের যে শীষের যে বা ধানের যে গ্যাপটা, ধান যে একটা শীষের মধ্যে থাকে সেই যে ধানের যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু কম হবে এই বোরনের ঘাটতির কারণে। গাছের পাতা সবুজ রাখতে এই জিঙ্কের ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ। গাছের পাতাকে জিঙ্ক ব্যবহার করলে গাছের পাতা সবুজ একই রকমভাবে সেই রংটা ধরে রাখবে। এক। দ্বিতীয়ত গাছের যে কুশি বৃদ্ধি, এই যে ধান গাছের যে কুশি বৃদ্ধি, এই কুশি বৃদ্ধি করতে জিঙ্কের গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনারা জিঙ্ক ব্যবহার করতে পারেন এই কাঁচথোড় অবস্থায়। আচ্ছা, ধান গাছের পাতা যদি হলুদ হয়ে যায় সে অবস্থায় ইউরিয়া না ব্যবহার করে আপনারা জিঙ্ক ব্যবহার করবেন। এতে সবথেকে ভালো কাজ হবে। আপনারা ইউরিয়া ব্যবহার করলে কি বলতো গাছ এই সময় নরম হয়ে যাবে, হ্যাঁ? এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলবে। তাই এই সময় আপনারা ইউরিয়া সারের পরিবর্তে গাছকে হালি রাখার জন্য আপনারা জিঙ্ক ব্যবহার করবেন। এতে কিন্তু রেজাল্ট আপনাদের ভালো হবে। এই যে এগুলো যদি না কোনো কৃষক বন্ধু যদি এগুলো না ব্যবহার করেন, তার পরিবর্তে যে আজকে আপনাদেরকে একটি প্রোডাক্ট দেখাবো বা খাদ্য আপনারা বলতে পারেন গাছের একটা খাদ্য, সেটা দেখাবো। আপনারা সেটার মধ্যে দিয়েও পটাশের ঘাটতি আপনারা মেটাতে পারেন, হ্যাঁ? সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন,
এই যে রয়েছে একটা অ্যারিজের অ্যারিজ অ্যারিজের একটা প্রোডাক্ট রয়েছে থার্টি থার্টি ম্যাক্স। এটা হচ্ছে এনপিকে, এটা হচ্ছে এনপিকে, দেখছেন 0 52 34, অর্থাৎ এনপিকে 0 52 34, নাইট্রোজেন 0, আচ্ছা 52% রয়েছে ফসফেট বা ফসফরাস, আর 34% রয়েছে পটাশ। আপনারা এটা অ্যারিজ তোমার এটা অ্যারিজ কোম্পানি রয়েছে, হ্যাঁ, ফার্টিম্যাক্স, এটা আপনারা ব্যবহার করতে পারেন স্প্রের মাধ্যমে। প্রতি ড্রামে আপনারা ব্যবহার করবেন 60 গ্রাম হারে। তবে অবশ্যই চাষি বন্ধুদেরকে বলবো বা কৃষক বন্ধুকে বলবো, আপনার এটা ঠিক 10-15 মিনিট আগে, স্প্রে করার 10-15 মিনিট আগে একটু পরিমাণে বেশি পরিমাণে জল দিয়ে এটা গুলে নেবেন, না হলে চট করে গোলা হবে না। ঠিক আছে, আপনারা এটা দিতে পারেন। ওর সাথে আপনারা বোরন মিশাবেন, যে কোনো কোম্পানির 20% যে বোরন রয়েছে, আমি আপনাকে দেখিয়েছি। এই যে বোরনটা, ঠিক আছে, এই যে বোরনটা, ঠিক আছে, এই বোরনটা আপনারা ব্যবহার করবেন। এটা হচ্ছে করমন্ডল কোম্পানির বোরন। এই বোরনটা ব্যবহার করবেন 20% বোরন প্রতি ড্রামে। আপনারা 25 থেকে 30 হারে ব্যবহার করতে পারেন। এর সাথে আপনাদেরকে জানাবো যে আপনারা এই যে সিলেটের যে জিঙ্ক, ইডিটিএ যে 12% যে জিঙ্ক রয়েছে, ইডিটিএ যে 12% জিঙ্ক রয়েছে, সেই জিঙ্কটি আমরা ব্যবহার করতে পারেন। এটা হলো কাপ্তায়ন কোম্পানির একটি জিঙ্ক, ইডিটিএ 12%, এই জিঙ্কটি আমরা ব্যবহার করতে পারেন। এর সাথে এই যে খাদ্য খাবারগুলো বললাম, এর সাথে আপনারা হালকা মাত্রায় একটু কীটনাশক ব্যবহার করতে পারেন পোকামাকড় এর জন্য। যদি কোনো রকম মাজরা পোকা আপনারা লক্ষ্য করেন, সেক্ষেত্রে আপনারা হালকা ডোজের একটা কীটনাশক ব্যবহার করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকটা ওষুধকে আলাদা আলাদা করে গুলবে, তারপর আপনারা ড্রামে ব্যবহার করবেন। আশা করি আপনারা কাঁচতুর অবস্থায় কি কি পরিচর্যা করবেন সেগুলো আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। তাই এই যে বার্তাটা প্রত্যেকটা কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক করবেন। এই লাইক আপনাদের আমাকে কিন্তু উৎসাহিত করবে। আর কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে এই এগ্রো বন্ধু ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার ধান জমিতে যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আমার সাধ্য মতো আপনাদেরকে চেষ্টা করব বোঝানোর, এবং বা ওই আপনার জমির সমাধানের চেষ্টা আমি করব আমার সাধ্য মতো। তাই আপনাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার জমিতে কি ধরনের সমস্যা রয়েছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।